সবাই একসাথে চিৎকার করে ওঠে, রক্ত! চিঠিটা নটবরবাবুর হাত থেকে পড়ে যায় মেঝেতে। নীলাঞ্জন হুমকির চিঠিটা তুলে নিয়ে ভাঁজ করে পকেটে রেখে দেয়। সকলে একটু ধাতস্থ হলে সন্তোষবাবু বলেন, আমার মনে হয় নীলাঞ্জন কোনো কোনো বিপদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। যদি তাই হয় বাবা, তাহলে তাহলে এই মুহূর্তে বেরিয়ে এসো সবকিছু থেকে। এখন আর তা সম্ভব নয় কাকাবাবু। আমার পিছোবার কোনো পথ নেই। বাবা, বাবা নীলাঞ্জন, তোমার তোমার বিপদ কি ওই ওই ডায়েরিটার জন্যে? হয়তো হয়তো তাই। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন আধুনিক বাংলা সাহিত্যের কয়েকটি রোমাঞ্চকর এবং রোমহর্ষক অতিপ্রাকৃত এবং অলৌকিক গল্পের সম্ভার। আজকের গল্প অরুণিমা বন্দ্যোপাধ্যায় রচিত রক্তলেখা, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। তুফানগঞ্জে তখন ভরা বর্ষা। একটানা ঝিমঝিমে বৃষ্টিতে চেনা পথঘাট, পুকুর, মাঠ সবই কেমন অচেনা হয়ে যায়। কানায় কানায় পূর্ণ হওয়া খাল বিলে অনবরত জল ঝরছে। উজান থেকে উঠে আসা কই, শোল, ল্যাটায় বাড়ির উঠোন ভরে যায়। রাত বাড়লে বৃষ্টি আরও সুরেলা হয়, আরও ছন্দময় হয়। গ্রামীণ জনপদ চাদরে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। এইরকমই এক ঘোর বর্ষার দিনে সন্তোষবাবুর বৈঠকখানায় তাসের আসর জমে উঠেছিল। সন্তোষবাবু এই গ্রামেরই একজন বয়স্ক অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক। গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট বিল আছে, তার পাশেই ওনার বাড়ি। সংসারে উনি আর ওনার পিস্তত ভাই পরিতোষ থাকেন, আর থাকে এক চাকর সনাতন। পরিতোষ শহরে এক দোকানের কর্মচারী। সারা সপ্তাহ তাই সেই শহরেই থাকে। শনিবার বাড়ি আসে। অনেক বছর ধরে সন্তোষবাবুর তাসের ঠেকে খেলতে আসেন ওনারই তিন বন্ধু, সুবীর, অরুণ ও নটবর। হাইওয়ের পাশে সুবীরবাবুর সবজির দোকান। এখন ওনার ছেলেই সেটা দেখাশোনা করে। নটবরবাবু তুফানগঞ্জ লাইব্রেরির কর্মচারী ছিলেন, আর অরুণবাবু কোঅপারেটিভ ব্যাংকের কেরানি। অবসর নেওয়ার পর থেকে প্রতিদিন সন্ধেবেলা বৈঠকখানার ঘরে চার বন্ধুর আড্ডা ভালোই জমে ওঠে। গত কয়েক মাস ধরে অরুণবাবু অসুস্থ থাকায় আসতে পারছেন না। ওনার বদলে এই গ্রামেরই এক যুবক নীলাঞ্জন বসু আসরে ভাগ নিতে আসে। নীলাঞ্জন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। ছেলেটি খুবই বুদ্ধিমান, বিনয়ী, ভদ্রগোছের। প্রতিদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় সন্তোষবাবুর তাসের আসরে কয়েক দান খেলে তবে বাড়ি ফেরে। সন্তোষবাবুর পিস্তত ভাই পরিতোষের বন্ধু নীলাঞ্জন। সেই সূত্রেই এই বাড়িতে তার আসা। তাস খেলায় অংশগ্রহণ করার প্রস্তাব অবশ্য সন্তোষবাবুই রেখেছিলেন। নীলাঞ্জনও রাজি হয়ে যায়। এখন তো এক প্রকার নেশা হয়ে দাঁড়িয়েছে। সেদিনও ভালোই খেলা জমে উঠেছিল। পদ্ম শাপলা ফোটা বিলের পাশে ব্যাঙ আর ঝিঝি পোকার ঝিম ধরা ঘ্যান ঘ্যানে ডাক এক টানা শোনা যাচ্ছে। মাঝে মাঝে রাস্তায় জমা জল সাঁতরে এক একটা সাইকেল চলে যাচ্ছে ঢেউ তুলে। সনাতন চা আর পাঁপড় ভাজা রেখে গেছে। হঠাৎ লোডশেডিং। জমাট অন্ধকারে ডুবে গেল বৈঠকখানার ঘর। মিনিট পাঁচেক পরে সনাতন নিভু নিভু তেজা আলোয় একখানা হ্যারিকেন দিয়ে গেল। এই আলোয় আর খেলা যাবে না। অগত্যা কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নীলাঞ্জন কিছুদিন ধরে আনমনা হয়ে আছে। নটবরবাবু রসিকতা করে জানতে চাইলেন, কি হে নীলাঞ্জন, এত মন মরা কেন ভায়া? তুমি পড়াশোনার খুব চাপ হয়েছে নাকি?
না না খুড়োমশাই, তেমন কিছু নয়। তা ভাগের পাপড় খান তো মিয়ে ন্যাকড়া হয়ে গেল ভায়া, ওটি আর খেও না তুমি। আমি বরং সনাতনকে বলি আর কটা ভেজে দিকো। না না, তার আর দরকার হবে না, আমি এবার উঠি বরং। সে কি, না 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 না, এই অন্ধকারের মধ্যে এতটা পথ তুমি সাইকেল চালিয়ে যাবে কি করে? বরঞ্চ তুমি তুমি আরেকটু বসে যাও বাবা। নীলাঞ্জন না করতে পারল না। বেশ জমেছিল খেলাটা না? এবার তো তোমারই দান ছিল বাবা। আরেকটু অপেক্ষা করে যাও, কারেন্ট চলে আসবে এক্ষুনি। আসলে কি জানো, মাঝপথে দান ছেড়ে উঠতে না মনটা বড় খচখচ করে, তাই বললাম একটু বসে যাও। হঠাৎ বুক পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। নীলাঞ্জন স্ক্রিনের দিকে তাকিয়েই দেখে ডক্টর মৃণাল সেন ফোন করেছে। সোফা থেকে তাড়াতাড়ি উঠে জানলার পাশে গিয়ে বলল, গুড ইভিনিং স্যার, বলুন। অন্যদিকে গম্ভীর গলায় উত্তর এলো, তোমার সন্দেহটাই ঠিক নীলাঞ্জন। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, ওরা আমাকে জানিয়েছে যে ফতেপুরে সত্যি এরকম একটা মসজিদ ছিল, তবে এখন ওটা প্রায় ধ্বংসস্তূপ। আমি তাও যেতে চাই স্যার, যদি একটু ব্যবস্থা করে দিতেন ভীষণ ভালো হতো। ভালো করে ভেবে সিদ্ধান্ত নিচ্ছ তো নীলাঞ্জন, নাকি আরেকটু সময় নেবে? আমি কিন্তু নিশ্চিত হয়েই অনুরোধ করছি স্যার আপনার কাছে। টিকিটের ব্যবস্থা হলেই রওনা দেব যত দ্রুত সম্ভব। নীলাঞ্জন ফোন রেখে ফিরে আসে সোফায়। সন্তোষবাবু ও তার দুই বন্ধু অবাক চোখে দেখে নীলাঞ্জনকে। হঠাৎ লোডশেডিং হওয়ার পর আজকের আড্ডাটা ঠিক জমে ওঠেনি। সুবীরবাবু নিজে থেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নীলাঞ্জন, কোনো সমস্যা হয়েছে? না মানে আমাদের তুমি খুলে বলতে পারো। নীলাঞ্জন ভিতরে ভিতরে অসম্ভব অস্থির হয়ে আছে। তারপর এই ফোনটা আসায় উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে বলে ফেলে, আসলে কাকাবাবু, এই পৃথিবীতে না অনেক কিছু আজও ঘটে যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। আমরা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তি খুঁজি হন্যে হয়ে, প্রমাণ ছাড়া বিশ্বাস করতে প্রস্তুত থাকি না। তবে এসবের বাইরেও না অনেক কিছু ঘটে যায়। হ্যারিকেনের মৃদু আলোয় নীলাঞ্জনের মুখটা বড়ই করুণ লাগলো। ওর গলায় একটা আক্ষেপের সুর ধরা দিচ্ছে। সঙ্গে সঙ্গে খুব কাছেই কোথাও শেয়াল ডেকে উঠল। সন্তোষবাবু বললেন, তা কোনো বিপদ আপদ ঘটেনি তো বাবা? না না খুড়োমশাই, বিপদ নয়, তবে মাসখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। সন্তোষবাবুরা তিনজনেই উদ্গ্রীব হয়ে আছেন নীলাঞ্জনের কথা শুনবেন বলে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। একটু আগে পর্যন্ত দু একজন পথচারীর জল ঠেলে চলার ছলাৎ ছলাৎ শব্দ পাওয়া গেলেও এখন চারপাশ অসম্ভব নিস্তব্ধ। মাঝে মধ্যেই খালের ধারের জঙ্গল থেকে শেয়াল ডেকে উঠছে। কারেন্টটাও নেই, প্রায় 1 ঘন্টা হতে চলল। নীলাঞ্জন এবার বলতে শুরু করল, আপনারা আমার গুরুজন, আপনাদের থেকে লুকোনোটা উচিত হবে না। বেশ, ঘটনাটা বলেই দিই। তবে ব্যাপারটা বোঝানো সত্যি কঠিন আমার পক্ষে, তবুও চেষ্টা করছি। পড়াশোনার কাজে মাঝে মাঝেই আমি ন্যাশনাল লাইব্রেরিতে যাই, বিভিন্ন বইপত্র পড়াশুনো করি, আবার বাড়িতেও নিয়ে আসি। মাসখানেক আগে এরকমই একদিন লাইব্রেরিতে পড়ছি, এমন সময় আমার এক পরিচিত এসে আমাকে খবর দেয় যে প্রায় 250 বছরের পুরনো একটা ঘর আজ খোলা হয়েছে পরিষ্কার করার জন্য। এই ঘরটাতে কোনো জানলা নেই, একটা লুকোনো প্রবেশ পথ আছে মাত্র। ঘরখানা বছরে একবারই খোলা হয়, আর আজই সেই দিন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ঘরটাতে যাবার, আর সেদিন সেই সুযোগও না চাইতেই চলে এলো। এই ঘরে প্রবেশ করতেই দেখলাম
দুজন লোক পরিষ্কারের কাজ করছে। আমার সাথে লাইব্রেরির ওই পরিচিত কর্মচারীটিও গিয়েছিলেন। দেখলাম সারি সারি তাকে ঠাসা বইপত্র, তবে বেশিরভাগই বিদেশি। এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ল একটা দেওয়ালে বিভিন্ন রকম ছবি রাখা। সব ছবি হাতে আঁকা। ধুলোর পুরু আস্তরণে ভালো বোঝা যাচ্ছে না কাদের ছবি। এগিয়ে গেলাম ঘরটার প্রায় শেষ প্রান্তে, যেখানে ঝাড়ুদার দুজন আবর্জনা জড়ো করে রেখেছে। চোখ গেল একটা ডায়েরিতে। তৎক্ষণাৎ তুলে নিলাম হাতে। ছেঁড়া হলদে হয়ে যাওয়া পাতা। কি মনে করে প্রথম পাতাটা উল্টাতেই দেখি বাংলায় লেখা। ঝপ করে বন্ধ করে দিলাম উত্তেজনায়। এত বিদেশি বইয়ের মধ্যে বাংলায় লেখা একটা ডায়েরি! ভীষণ কৌতূহল হলো জানেন, কিন্তু ওখানে সেটা পড়বার মতো আলো এবং পরিবেশ কোনোটাই তো ছিল না। মনে মনে ভাবলাম, এটা তো ওরা ফেলেই দেবে, তার চেয়ে বরং আমিই নিয়ে যাই, পড়ে দেখবক্ষণ। কাজে লাগলে নিজের কাছে রেখে দেব, না হলে বিক্রি করে দেব। ডায়েরিটা পিঠের ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। আচ্ছা, তারপর বাড়ি এনে পড়ে দেখলে কার ডায়েরি এটা? কি লেখা ছিল তাতে? বাবুরা, খিচুড়ি চাপিয়ে দেবো, রাত তো অনেক হলো। হ্যাঁ, আজ বরং এখানেই খেয়ে যান সবাই। গরম খিচুড়ি আর ডিম ভাজা, সঙ্গে বিলিতি আমড়ার আচারও থাকবে। বাহ, মন্দ হয় না সনাতন। তুমি বরং চালে ডালে চাপিয়েই দাও। এমনিতেই আজ নীলাঞ্জনের গল্প না শুনে বাড়ি ফেরা যাবে না। দরজাটা বাইরে থেকে ভেজিয়ে রেখে সম্মতি জানিয়ে চলে গেল সনাতন। হ্যাঁ, তো যা বলছিলাম, সেদিন বাড়িতে ফিরে ডায়েরিটার কথা বেমালুম ভুলে গেলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দে জানেন আমার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের মধ্যে কেউ যেন হাঁটছে। এ কি করে সম্ভব? আমি তো দরজায় ছিটকিনি দিয়ে শুয়েছিলাম। ঘরের ভিতরটায় জমাট অন্ধকার, কাউকে তো দেখাও যাচ্ছে না। তাই কান পেতে শোনবার চেষ্টা করলাম। না, কারোর হাঁটার শব্দ তো এটা নয়, বরং খস খস করে কিছু একটা মোছার শব্দ। বালিশের পাশেই টর্চটা রাখা থাকে আমার। হাত বাড়িয়ে হাতে নিয়েও জ্বালতে পারলাম না। বুকের ভেতরটা কেমন যেন কাঁপতে লাগলো। বারবার মনে হতে লাগলো, আলোটা জ্বাললে যদি ভয়ঙ্কর কিছু দেখতে পাই। তাই নিঃশ্বাস বন্ধ করে আরো কিছুক্ষণ শুয়ে থাকলাম। বুঝতে পারছিলাম মোছার শব্দটা আমার পড়ার টেবিলে রাখা ব্যাগের কাছ থেকেই আসছে। তখন খানিকটা সাহস এলো। তার মানে নিশ্চয়ই ইঁদুর এসে বইপত্র ছেঁড়বার চেষ্টা করছে, তাই অমন শব্দ আসছে। আমি টর্চটা জেলেই ফেললাম। মনে হলো একটা ছায়া আলমারিটার পেছনে সরে গেল। উঠে বসলাম বিছানায়। আর তো কোনো শব্দ নেই। ধীরে ধীরে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে ঘরের আলোটা জ্বাললাম। না, কোনো ইঁদুরও তো আসেনি, অথচ আমি স্পষ্ট কিছু মোছবার শব্দ পেয়েছি। এক টানা কথাগুলো বলে নীলাঞ্জন একটু জল খেতে চাইল। হ্যারিকেনের নিভু নিভু আলোটা যেন আরও কমে এসেছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। শুধুই গাছের পাতায় চারপাশের জমা জলে ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ার শব্দ। ব্যাঙ আর ঝিঝি পোকাগুলো কেমন যেন থেমে গেছে। সন্তোষবাবুরা তিনজনই দম আটকে বসেছিলেন এতক্ষণ। নীলাঞ্জন জল চাইতে
সুবীরবাবু তামার ঘটিটা নীলাঞ্জনের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার আমার গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে সন্তোষদা। গ্রামে গঞ্জে বড় হয়েছি, এসব অলৌকিকে বিশ্বাস করি ঠিকই, তবে এরকম অভিজ্ঞতা নিজের কখনো হয়নি। আচ্ছা, আপনাদের কারোর হয়েছে নাকি? সন্তোষবাবু আর নটবরবাবু একসাথে বললেন, আরে আরে না না বাবা, না না, না, কোনোদিনই এইসব ঘটেনি আমাদের সাথে, আর হয়েও দরকার নেই, কি বল বাবা। এসব ওই গল্প শোনা অবধি ঠিক আছে। হ্যাঁ, যা নিজেদের বলেছো। সাথে ঘটলে আদৌ কতটা সইতে পারবো আমার কিন্তু সে বিষয়ে সন্দেহ সেই আছে। যা বলেছ। সুবীরবাবু আবার বললেন, আজ আজ রাতে বাড়ি ফিরবো কিভাবে জানি না। ঘরের বাইরে বেরোতেই তো আমার একেবারেই ইচ্ছে করছে না। তুমি বলো তারপর কি হলো? আচ্ছা, উদ্ধার করতে পেরেছিলে? ওই শব্দটা কোথা থেকে হচ্ছে? হ্যাঁ, পেরেছিলাম। শব্দটা আমার ব্যাগের ভেতরে হচ্ছিল। তার মানে নির্ঘাত তোমার ঘরে কেউ এসেছিল? আচ্ছা, চোটুর নাকি? না কাকা বাবু, ঘরে কেউ আসেনি। দরজা তো যেমন বন্ধ করে শুয়েছিলাম তেমনই বন্ধ ছিল। ঘটেছিল অভাবনীয় কিছু। হ্যাঁ, বলো কি হে? হ্যাঁ, সেদিন লাইব্রেরি থেকে ফিরে ডায়েরিটা ব্যাগেই রাখা ছিল। বের করে রাখার কথা মনেই ছিল না। মাঝরাতে ওই শব্দের উৎস সন্ধান করতে গিয়ে ব্যাগটা খুলতেই দেখি ডায়েরিটা ভীষণ অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। একে তো পুরনো ডায়েরি, পাতাগুলো খসে খসে গেছে। আমি সেটা তখনই বের করে এনে টেবিলে রাখলাম। তারপর যা দেখলাম তাতে আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, কি দেখেছিলে? ন্যাশনাল লাইব্রেরির ওই আলো আধারিতে শুধুমাত্র এটুকু বুঝেছিলাম যে ডায়েরিটা লেখা হয়েছিল বাংলা ভাষায়। সেই মুহূর্তে বাকি অন্য কিছু ভাববার অবকাশ আমি পাইনি। কে লিখেছিল, কেনই বা লিখেছিল, কি বা লিখেছিল, কিছুই না ভেবে না পড়েই ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। মাঝরাতে ঘরের পরিষ্কার উজ্জ্বল আলোয় দেখলাম ডায়েরির লেখাগুলো রক্ত দিয়ে লেখা। নটবরবাবু চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, আরে কি সাংঘাতিক! হ্যাঁ, রক্ত দিয়ে কি বলছো গো? হ্যাঁ, তুমি পড়েছো? কি লেখা ছিল? হ্যাঁ খুড়ো মশাই, সেদিন রাতে আমার আর ঘুম এলো না। রক্ত দিয়ে লেখা দেখে প্রথমে ডায়েরিটা আমার হাত থেকে মেঝেতে পড়ে যায়। পরে সেটা তুলে নিয়ে চেয়ার টেনে বসে পড়া শুরু করেছিলাম। তবে আমাকে ক্ষমা করবেন, এই মুহূর্তে লেখাগুলো আপনাদের বলতে পারবো না। আমার এক শিক্ষকের সহায়তায় ওই লেখার সত্যতা যাচাই করার চেষ্টা চালাচ্ছি, তারপরেই আপনাদের জানাতে পারবো। সন্তোষবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, তবে কি জানো নীলাঞ্জন, তোমার সাথে যে এমন ভয়ানক কিছু ঘটেছে সেটা ভাবলেই আমার গা কিরম কিরম শিউরে উঠছে। ভয়ানক কিছু তো তখনও ঘটেনি কাকা বাবু, ঘটল তো সেই রাতের পরে। তাই নাকি? হ্যাঁ, কি কি ঘটেছিল? সুবীরবাবু শুধলেন। হঠাৎ ঘরের দরজায় হালকা চাপ দেওয়ায় কিচ করে শব্দ হলো। চারজনেরই চোখ তখন দরজায়। লম্ফ হাতে সনাতন প্রবেশ করল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নটবরবাবু বললেন, ওহো, সনাতন তুমি? হ্যাঁ বাবু, এই সদর দরজায় কি একজন ধাক্কা দিচ্ছিল।
সন্তোষবাবু বললেন, হ্যাঁ, পরিতোষ এলো নাকি? কিন্তু আজ তো ওর আসার দিন নয়। না না বাবু, ছোটদা বাবু নয়, একজন মহিলা। মহিলা এই বাড়িতে? কে রে সনাতন? নীলাঞ্জন ধড়ফড় করে সোফা থেকে উঠে সনাতনের দিকে যেতেই সনাতন একটা চিঠি ধরালো। নীলাঞ্জন বিড়বিড় করে বলল, আমাকে চিঠি দিতে এ বাড়িতে আবার কে এসেছিল, তাও আবার এই প্রচণ্ড দুর্যোগে? সন্তোষবাবু সনাতনকে বললেন, তুই তুই যা সনাতন, রান্না হলে ডাকিস। আচ্ছা নীলাঞ্জন, চিঠিটা খুলে বড় তাড়াতাড়ি। কে পাঠালো দেখো তো। হ্যারিকেনের সামনে চারজন ঝুঁকে পড়ে দেখতে লাগলো চিঠিটা। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। জন্তু জানোয়ারগুলো স্তব্ধ হয়ে গেল, কেউ আর ডাকছে না। নীলাঞ্জন চিঠি খুলতেই দেখল লেখা আছে, খুশরোই গীতি সেলিম, বিষ হারামের হাতছানি, সাবধান, বিজয় শহর, নীল চোখ মোর পেচানি। সুবীরবাবু চেঁচিয়ে উঠলেন, এ তো চিঠি নয়, হুমকি মনে হচ্ছে। নটবরবাবু সে কথার রেশ টেনে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো হুমকি। কিন্তু কিন্তু কে হুমকি দেবে নীলাঞ্জনকে? হ্যাঁ, আর 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 ওই মহিলাই বা কে? কিছু কি তুমি আন্দাজ করতে পারছো নীলাঞ্জন? পারছি খুড়ো মশাই। এই হুমকিটা আমাকেই দেওয়া হয়েছে। তোমায়? কেন? আর এই হেয়ালির তো কোনো অর্থ অনুধাবন করা যাচ্ছে না। তুমি কি বুঝতে পেরেছো কিছু? আর আপনারা? সন্তোষবাবু আর সুবীরবাবু ঘাড় নাড়লেন, তারা বোঝেননি। হঠাৎ নটবরবাবু সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আরে এ কি কাণ্ড! কলমের কালি তো গড়িয়ে পড়ছে চিঠি থেকে। ওটা কালি নয় খুড়ো মশাই, রক্ত। সবাই একসাথে চিৎকার করে ওঠে, রক্ত! চিঠিটা নটবরবাবুর হাত থেকে পড়ে যায় মেঝেতে। নীলাঞ্জন হুমকির চিঠিটা তুলে নিয়ে ভাঁজ করে পকেটে রেখে দেয়। সকলে একটু ধাতস্থ হলে সন্তোষবাবু বলেন, আমার মনে হয় নীলাঞ্জন কোনো কোনো বিপদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। যদি তাই হয় বাবা, তাহলে তাহলে এই মুহূর্তে বেরিয়ে এসো সবকিছু থেকে। এখন আর তা সম্ভব নয় কাকাবাবু, আমার পিছোবার কোনো পথ নেই। বাবা বাবা নীলাঞ্জন, তোমার তোমার বিপদ কি ওই ওই ডায়েরিটার জন্যে? হয়তো তাই। ডায়েরিটা যে রক্ত দিয়ে লেখা, সেটা বোঝার পর কি ঘটেছিল সেটা তো আর শোনাই হলো না। তার আগেই তো সনাতন এসে পড়ল। ডায়েরিটার প্রথম দিক থেকে 28টা পাতা লেখা ছিল, তারপর আর কিছুই ছিল না। প্রথম রাতেই ওইটুকু লেখা আমি পড়ে নিয়েছিলাম, কিন্তু সমস্যা শুরু হলো তার ঠিক 2 দিনের মাথায়। রাতে ঘুমের মধ্যে আবার সেই শব্দ, কেউ যেন ঘষে ঘষে কিছু মুছছে। আমি সেদিন আর ভয় পাইনি, সঙ্গে সঙ্গে আলো জ্বেলে দেখলাম ডায়েরিটা টেবিলের ওপর খোলা, আর শেষ দিক থেকে একটা পাতার লেখাকে কেউ সজোরে ঘষে ঘষে মুছে দিয়েছে। রক্তে লেখা অক্ষরগুলো ফ্যাকাশে হয়ে গেছে, সারা পাতাটাই হালকা লাল রঙের। এভাবে রোজ রাতে একটা করে পাতা মুছে যেতে থাকলো। বেশ কয়েকদিন পরে আমি ঠিক করলাম মোবাইলে ছবি তুলে রাখবো লেখাগুলোর, তারপর মুছে গেলেও আমার কোনো সমস্যা হবে না পড়তে। কিন্তু আশ্চর্য,
ছবি তোলার পরে সেটা সেটা সম্পূর্ণ লাল হয়ে যাচ্ছে, কোনো লেখাই বোঝা যাচ্ছে না। শেষমেশ আমি ডিপার্টমেন্টের একজন শিক্ষককে সবটা বলে দিই। উনি আমাকে এ ব্যাপারে অনেক সাহায্য করেছেন। ওনার সাহায্যেই আমি আগামী পরশুদিন দিল্লি যাচ্ছি। দিল্লি? একাই যাবে? সুবীরবাবু একটু অবাক হয়েই জানতে চাইলেন। হ্যাঁ, একাই। আমাদের মনে হয় এই আসন্ন বিপদ থেকে তোমার বিরত থাকাই শ্রেয়। দেখছো না তার উপর কেমন হুমকি এলো। মনে হয় কেউ চায় না তুমি এ বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলো। আমি সেটা জানি কাকাবাবু, কিন্তু আমি নিরুপায়। আমাকে যেতেই হবে। আচ্ছা, তুমি কি হুমকির বিষয়টা বুঝতে পেরেছো? পেরেছি, কিন্তু এখনই আপনাদের কিছু বলতে পারবো না। শুধু এটুকু জানিয়ে রাখি, এখানে দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছে প্রেরক। একজন অবশ্যই আমি, যার নামের অর্থ নীল চোখ, আর অপরজন চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীর। বাকিটা আমি ফিরে এসে জানাবো। আজকের খেলাটা যে অসম্পূর্ণ রয়ে গেছে, সম্পূর্ণ করতে ফিরে আসবই আমি। সেদিন রাতে সনাতনের বানানো খিচুড়ি আর ডিম ভাজা তৃপ্তি করে খেয়ে সবাই নিজের বাড়ি চলে যায়। এরপরে ৫-৬টা দিন কেটে গেছে। এর মধ্যে সন্তোষবাবুরা নীলাঞ্জনের কোনো খোঁজ পায়নি। তাকে ফোনে বেশ কয়েকবার প্রায় প্রতিদিনই যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবু ফোন যায় না। সন্তোষবাবু, সুবীরবাবু ও নটবরবাবু তিনজনেই দুশ্চিন্তা করেন তাদের নতুন খেলার সঙ্গীটির জন্য। এর মধ্যে সন্তোষবাবু একদিন সেই হেঁয়ালির প্রসঙ্গ তুলে বললেন, চলো তো সুবীর, আমরা এর মানে উদ্ধার করতে পারি কিনা দেখি। আচ্ছা, দুটির অর্থ তো নীলাঞ্জন আমাদের জানিয়েই গিয়েছিল। বাকি থাকলো ২০ হারেম আর বিজয় শহর, এই দুটি শব্দ। নটবরবাবু বললেন, শুনেছি সে সময় মোগল বাদশাহদের প্রত্যেকেরই আলাদা আলাদা হারেম থাকতো। সেই সব হারেমে সুন্দরী রমণীদের সাথে তারা ইচ্ছে মতো সময় কাটাতেন। আমার তো মনে হচ্ছে এই সংকেতে সেরকমই কোনো হারেমের কথাই বলা হয়েছে, কিন্তু কার? সুবীরবাবু বললেন, কার আবার? সেলিমের, মানে বাদশাহ জাহাঙ্গীরের। নীলাঞ্জন তো তাই বলেছিল সেদিন। হ্যাঁ, বাকি রইল বিজয় শহর। সেটা নিশ্চয়ই দিল্লি হবে। সন্তোষবাবু হাত তুলে থামিয়ে বললেন, না 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 হে সুবীর, বিজয় শহর দিল্লি নয়। আমি যতদূর জানি, গুজরাট রাজ্য বিজয়ের পরে সম্রাট আকবর ফতেপুরে লাল বেলে পাথরের সুবিশাল আর সুউচ্চ একটি স্মারক তৈরি করেন, বুলন্দ দরওয়াজা। সেই থেকে ফতেপুর হলো বিজয় শহর। তার মানে নীলাঞ্জন ফতেপুর গেছে? অন্যথা হবার তো উপায় দেখছি না, কিন্তু ছেলেটার সাথে যদি একবার যোগাযোগ করা যেত। 1 সপ্তাহ হতে চলল প্রায়, কোনো খবরই তো নেই। আর ওর ওই ভুতুড়ে ডায়েরির সাথে ফতেপুরের কি সম্পর্ক, তাও তো কিছুই বুঝতে পারছি না। বুঝলে সুবীর, ওর যাওয়াটাই উচিত হয়নি। এই সময় সনাতন একটি চিঠি এনে দেয় সন্তোষবাবুকে। নটবরবাবু জিজ্ঞেস করলেন, এই কার চিঠি সন্তোষ? এ তো নীলাঞ্জনের চিঠি। যাক বাবা, একটা খবর পাওয়া যাবে তাহলে। পড়ো কি লিখেছে। পূজনীয় কাকাবাবু, জানি আপনারা খুবই দুশ্চিন্তা করছেন আমার জন্য। এই কদিন
দারুণ ব্যস্ততার মধ্যে কেটেছে, যোগাযোগ করতে পারিনি। তাই আজ সবটুকু জানিয়ে এই চিঠিখানা লিখতে বসলাম। আমি যে কাজে এসেছিলাম তা সম্পূর্ণ হয়েছে। আমি এখন ফতেপুরে আছি। সেদিন আপনারা অনেক প্রশ্ন করেছিলেন আমাকে, কিন্তু আমি কোনোটারই উত্তর দিতে পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আজ সবিস্তারে তা বলতে চাই। ন্যাশনাল লাইব্রেরি থেকে যে ডায়েরিটা সেদিন আমি নিয়ে আসি, তার লেখিকা ছিল রুকমা বাই, মুঘল বাদশাহ জাহাঙ্গীরের হারেমের এক সুন্দরী নর্তকী। শুধু নর্তকী বললে ভুল হবে, বাদশাহের সবচাইতে পছন্দের নারী। ভোগে, বিলাসিতায়, প্রেমে, সুরায় দুজনে সুখের কাল অতিবাহিত করছিলেন। এই রুকমাবাইকে জাহাঙ্গীর পেয়েছিলেন বাংলার ব্রাহ্মণবেড়িয়া অঞ্চল থেকে। 12 ভূঁইয়া মুসা খাঁর সাথে যুদ্ধের সময় অনেক বাঙালি মেয়েকে মুঘলরা ধরে নিয়ে গিয়ে তাদের হারেমে রাখে। জাহাঙ্গীর ও রুকমার প্রেম তখন তুঙ্গে। এমন সময় তুরস্কের সুলতান সম্রাট আকবরকে নজরানা হিসেবে নাদিরা বেগম নামে এক অদ্ভুত সুন্দরী নর্তকীকে পাঠান। একদিন আকবরের খাস জলসার অতিথি হয়ে গেলেন বাদশাহ জাহাঙ্গীর। আলো ছায়ায় মঞ্চে নূপুরের নিক্কণ, আলতারাঙা দুটি পা আর ইরানি কারুকাজের পোশাকে আবৃত সেই তন্বীর সুরেলা কণ্ঠস্বরে প্রেমে মোহিত হয়ে গেলেন বাদশাহ। নাম রাখলেন আনারকলি। ওদিকে রুকমাবাই দিনের পর দিন বাদশাহের জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়ল। বাদশাহ আসেন না, ফিরেও চান না তার দিকে। দাসী মারফত খবর পেল আনারকলি আর সেলিমের নব্যসূচিত প্রেম কাহিনীর। রাগে, হিংসায় বিষের জাল বুনল মনে মনে। সুরায় বিষ প্রয়োগ করে হত্যা করতে চাইল আনারকলিকে, কিন্তু অচিরেই ধরা পড়ে গেল। এক সময়ের প্রেমিক বাদশাহ জাহাঙ্গীরের আদেশে বন্দি অবস্থায় রুকমাবাইকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। এই ডায়েরিটা বন্দি দশায় সেই রুকমাবাইয়ের রক্ত দিয়ে লেখা। কালো চক্রে তা আমার হাতে এসে পড়ে। রুকমাবাইকে কবর দেওয়া হয়েছিল ফতেপুরে সেলিম চিস্তির দরগার পিছনে একটি মসজিদে। সেই মসজিদের আজ আর কোনো অস্তিত্ব নেই। রুকমা কখনো চায়নি তার জীবনের এই বিষাক্ত কলঙ্কময় অধ্যায় কেউ জানুক, কারণ তার মৃত্যু সম্মানের মৃত্যু নয়। ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল নিজেকে সে। এই ডায়েরির শেষ দিকে লেখা ছিল, ডায়েরির বেশিরভাগ পাতাই ফতেপুরের সেই ধ্বংসপ্রাপ্ত মসজিদের এক গুপ্ত কক্ষে রাখা আছে। আমি সেই পাতাগুলো খুঁজতেই চেয়েছিলাম। এমন ইচ্ছে হয়তো আমার হতো না যদি না প্রতি রাত্রে আমার ব্যাগে থাকা ডায়েরির লেখাগুলো মোছার চেষ্টা করা হতো। আমার রুকমাবাইকে জানবার জেদ চেপে গিয়েছিল। আজ যদিও আমি আমার উদ্দেশ্যে সফল হয়েছি, আপনাদের সবটুকু জানাতে পেরে খুবই ভারমুক্ত লাগছে। শীঘ্রই দেখা হবে তাসের আড্ডায়। ইতি নীলাঞ্জন। এক নিঃশ্বাসে চিঠিটুকু পড়ে থামলেন সন্তোষবাবু। দীর্ঘশ্বাস ফেললেন ওনার দুই বন্ধুও। নটবরবাবু এক মুখ হেসে বললেন, কি সাংঘাতিক দুঃসাহস বলো তো আমাদের নীলাঞ্জনের। হ্যাঁ, বেটা গাঁয়ের ছেলে হয়েও যে স্পর্ধাটা দেখালো, এখনো ভালোয় ভালোয় ফিরে আসুক বাবা। সুবীরবাবুর মনে তখনও প্রশ্ন উকি দিচ্ছে, হ্যাগো সন্তোষ, নীলাঞ্জনের ঘরে ঢুকে ডায়েরির পাতা থেকে লেখাটা তাহলে কে মুছত? আর সেই দিনই ওই ভয়ানক বৃষ্টির রাতে হুমকির কাগজখানা সনাতনকে দিয়ে কে পাঠালো?
ভূত? নটবরবাবু বললেন, তা নয় তো আবার কি, রুকমাবাইয়ের অতৃপ্ত আত্মাই হবে। আসলে মেয়েটি জীবনে বড্ড ঠকেছে, সেই প্রতিহিংসা থেকেই একটা ঘৃণ্য অপরাধ করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় ওর হয়তো অনুশোচনা হয়েছিল, তাই চায়নি তার এই জিঘাংসার কথা সমালোচিত হোক। এতকাল ধরে ডায়েরিটার সন্ধান কেউ করেনি, লাইব্রেরির জঞ্জালে পড়ে থাকতে থাকতে হারিয়ে যেতে বসেছিল প্রায়। সেদিন যদি নীলাঞ্জন ওটা তুলে না আনতো তাহলে হয়তো মুক্তি পেত বেচারি রুকমাবাই, কিন্তু কিন্তু তা তো আর হলো না। তাই লেখাগুলো মুছতে চাইল, তাতেও কাজ না হওয়ায় শেষে এই হুমকি দিল। সন্তোষবাবু ধীর স্বরে বললেন, যাই বলো নটবর, নীলাঞ্জন কিন্তু বড্ড ঝুঁকি নিয়ে ফেলেছিল। এভাবে কাউকে না জানিয়ে একা একা কেবলমাত্র কয়েকশো বছরের পুরনো একটা চিঠির তথ্যের উপর নির্ভর করে ফতেপুর ফিরে যাওয়াটা ওর ভীষণ অবিবেচকের মতো কাজ হয়েছে। এর মধ্যে তোমরা গাঁয়ের ছেলের বাহাদুরি দেখলেও আমি কিন্তু একেবারেই সহমত হতে পারছি না। মাঝে কেটে গিয়েছে 2 দিন। সন্তোষবাবুর বৈঠকখানার ঘরে সন্ধেবেলা গল্পের আসর বসেছে যথারীতি। সনাতনের মুখরোচক খাবারের সঙ্গতে তাস খেলাও হয়ে উঠেছে জমজমাট। 2 দিন পরে হঠাৎ নীলাঞ্জন এসে উপস্থিত। সন্তোষবাবু প্রথমে রাগ রাগ মুখ করে থাকলেও নীলাঞ্জনের প্রণামে তাকে বুকে না টেনে পারলেন না। নটবরবাবু নীলাঞ্জনের পিঠ চাপড়ে পড়লেন, আরে তুমি তো ওস্তাদ ছেলে আছো হে ছোকরা, ভূতের সঙ্গে বাস করে তাকে জব্দ করে চলে এলে। নীলাঞ্জন এক মুখ হেসে বলল, ভূতের সাথে আমি একা বাস করলাম, কিছুটা হলেও আপনারাও তো করলেন নাকি? আর সনাতন দাই বা কম যায় কিসে? ভূতের হাত থেকে চিঠি নিয়ে দিব্যি চলে এলো। হা হা করে হেসে সুবীরবাবু বললেন, সেদিনের ওই রক্ত দিয়ে লেখা চিঠি দেখে আমার আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। এই এই দৃশ্য যে জীবনে দেখতে হবে তা তা আমি কোনোদিনও ভাবতে পেরেছিলাম? যা বলেছেন, তবে ছোটবেলা থেকেই না আমার ভীষণ ইচ্ছে ছিল ভূত দেখবার, সে শখ আমার মিটেছে। যাই হোক কাকাবাবু, ওই দিন লোডশেডিং আর এইসব ঝামেলায় তো আমাদের খেলাটাই হয়নি। আজ কিন্তু আমি মন দিয়ে খেলতে চাই। নীলাঞ্জনের কথার রেশ টেনে সুবীরবাবু বললেন, সেসব যে আমাদের কখনো কিছু হয়নি তা কিন্তু নয় হে, কি বলো সন্তোষ? 3 বন্ধুই প্রাণ খোলা হাসি হেসে নীলাঞ্জনের সাথে খেলায় মজে গেলেন। এই কদিন আবহাওয়াটা মোটের উপর ভালোই যাচ্ছিল। আজ সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আকাশ অন্ধকার করে ঝমঝমিয়ে পড়ে চলেছে বৃষ্টি। সন্তোষবাবুর বৈঠকখানায় সুবীরবাবু আর নটবরবাবু ঠিক সময় এলেও দেখা নেই নীলাঞ্জনের। সন্তোষবাবু বললেন, বাবা, যা বৃষ্টি! নীলাঞ্জন বোধহয় এখনো ফিরতেই পারেনি বিশ্ববিদ্যালয় থেকে। সুবীরবাবু বললেন, তাহলে তাহলে আমরাই বরং খেলাটা শুরু করি, কি বলো? ও ঠিক চলে আসবে। হ্যাঁ, কাল বাড়ি যাওয়ার সময় কিছু বলে গিয়েছিল, আজ আসবে কি আসবে না। আচ্ছা দেখা যাক। সন্তোষ, তুমি বরং সনাতনকে চা দিতে বলো। সন্তোষবাবু সোফা থেকে উঠে সনাতনকে ডাকতে যাবেন, ঠিক এমন সময় সনাতন একটা রেডিও নিয়ে ঢুকলো হন্তদন্ত হয়ে। বাবু বাবু, রেডিওতে কি কি সাংঘাতিক খবর বলছে শুনুন একবার। আমার তো ভয় প্রাণ শুকিয়ে গেল। সন্তোষবাবু রেডিওটা নিয়ে টেবিলে রাখতে রাখতে বললেন, কই কই কি খবর শুনি? এই তুই এখানেই বস সনাতন, কোথাও যেতে হবে না তোকে। ওরা মন দিয়ে খবর শুনতে লাগলো। উত্তরপ্রদেশের আগ্রা জেলার ফতেপুর অঞ্চলে সেলিম চিশতির দরগার পিছনে একটি ঝিলের ধারে 3 দিন আগে এক যুবকের লাশ পাওয়া যায়।
স্থানীয় দোকানদারের বক্তব্য, যুবক নাকি ভাঙা মসজিদের পথ খুঁজছিলেন। ওই যুবককে দোকানদার জানায় যে মসজিদ এখন আর নেই, ওখানে কোনো মানুষই যায় না। তবুও সে মসজিদের উদ্দেশ্যে চলে যায়। এরপর ওই যুবককে আর ফিরতে দেখেনি দোকানদার। 3 দিন পরে দরগার পিছনে ঝিলের ধারে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ফতেপুর থানার পুলিশ মৃতের বুক পকেটে থাকা আই কার্ড থেকে জানান দিয়েছে ছেলেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র, বাড়ি তুফানগঞ্জ, যুবকের নাম নীলাঞ্জন বসু। হঠাৎ লোডশেডিং হয়ে গেল, চারপাশ নিকষ অন্ধকার। খবরটা বারবার রিপিট হতে থাকলো রেডিওতে। সেই মুহূর্তে সদর দরজায় ধাক্কা। সনাতনদা, সনাতনদা, কাকাবাবু, দরজাটা খুলুন, আমি নীলাঞ্জন। ও শুনোর নিবেদনে শুনলেন আজকের গল্প অরুণিমা বন্দ্যোপাধ্যায় রচিত গল্প রক্তলেখা। পাঠে দিব্যেন্দু, সাম্য, রক্তিম, অভিজিৎ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।